আপনি কি জানেন ২০২২, ২০২৩, ২০২৪ সালে ফ্লুসি ভিসায় বাংলাদেশ থেকে ইতালিতে আসার জন্য কতজন মানুষ আবেদন করেছে? এবং আপনারা কি জানেন বসিফিনি ল কি? অ্যান্ড দেন মেলোনি সরকার যে বাংলাদেশের জন্য আমাদের ইতালির রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছে সে ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব বিষয়ে ধারণা দিব। ইতালি নিয়ে আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার কজ আমি আপনাদেরকে জানাবো যে ২০২৫ সাল থেকে বাংলাদেশিদের জন্য ইতালির রাস্তা মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি তার প্রত্যেকটাই একদম অথেন্টিক এবং 100% তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। চলুন এবার আসা যাক ২০২৪ সাল, ২২ সাল, ২০২৩ সাল এই ৩ বছরে ফ্লুসি ভিসায় ইতালিতে আসার জন্য কতজন লোক আবেদন করেছেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে মোটামুটি অ্যারাউন্ড 50%, আই মিন যতগুলা আবেদন হয় তার 50%ই বাংলাদেশ থেকে, আই মিন বাংলাদেশি ভাইয়েরা আবেদন করে থাকেন। ২০২২ সালে ৪৫.4% বাংলাদেশ থেকে আবেদন করে, অ্যান্ড দেন ২০২৩ সালে 63, আই মিন ৬৩.1% বাংলাদেশ থেকে আবেদন করে, এবং ২০২৪ সালে মোটামুটি 51.1, আই মিন 51% লোক আবেদন করে। আপনারা ভালোভাবে দেখেন যে এখানে যে অন্যান্য যে দেশগুলো আছে সেগুলা ২০২২ সালে কতটা ১৬, কতটা ১২, অ্যান্ড দেন অন্যান্য ২০২৩ সালে সেটা ১০, ৮, এক্সেট্রা এক্সেট্রা। বাট আপনি বাংলাদেশের দিকে ভালোভাবে তাকান, লিস্টটা আপনারা দেখার চেষ্টা করেন যে বাংলাদেশ থেকে কতগুলো আবেদন জমা হয়েছে। বাট এটা কোনো বিষয় না। বিষয়টা কি? সেটা হচ্ছে যে সুখবর এটাও যে বাংলাদেশ থেকে যতগুলো আবেদন হয়েছে তার এগেনস্টে অনেক লোক ভিসা পেয়েছেন এবং অনেক লোক ইতালিতে গিয়েছেন বিগত দিনে। বাট প্রবলেমটা কোন জায়গায়, সে জায়গায় আসি। এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ২০২৩ সালে এগ্রিকালচারের জন্য, আই মিন কতগুলা লোক আবেদন করেছেন এবং গিয়েছেন এবং তারা কতজন কাজ করেছেন সেই সব ব্যাপারে বলি। দেখেন, এগ্রিকালচারের জন্য ২০২৩ সালে তাদের লোকের দরকার ছিল আপনার ৬৮,০০০ সামথিং, অ্যান্ড দেন ট্যুরিজম যে সেক্টর সেখানে তাদের আবেদন ছিল মোটামুটি ৫,০০০ সামথিং, অ্যান্ড দেন যে নন সিজনাল ভিসা সেখানে ছিল মোটামুটি ৩১,০০০ সামথিং। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে মোটামুটি ৩৪.482, আই মিন মোটামুটি ৩৫,০০০ সামথিং তারা ভিসা ইস্যু করে। এটা হচ্ছে এগ্রিকালচার সাইডে, অ্যান্ড দেন ২৫০০ মোটামুটি তারা, আই মিন ২৫০০ তারা ট্যুরিজম সেক্টরের জন্য ভিসা ইস্যু করে, অ্যান্ড দেন নন সিজনাল যে ভিসাগুলা সেখানে মোটামুটি ১৭,০০০ ভিসা ইস্যু করে, আই মিন 50% লোক ভিসা পেয়েছেন। আপনারা দেখেন যে ৬৮,০০০ তাদের কোটা ছিল, সেখানে ৩৫,০০০ পেয়েছেন, আর ট্যুরিজম সেক্টরে তাদের কোটা ছিল ৫,০০০, সেখানে ২৫০০ পেয়েছেন, অ্যান্ড নন সিজনাল সেখানে মোটামুটি তাদের ৩১,০০০ কোটা ছিল, সেখানে ১৭,০০০ পেয়েছেন। দেখেন এখানে অ্যাভারেজ 50-50। এবার আসা যাক যে এখানে কতগুলা লোক আপনারা গিয়েছেন। সেটা হচ্ছে যে ১০,০০০ সামথিং এগ্রিকালচারের জন্য আপনার ইতালিতে যায়, অ্যান্ড যে ট্যুরিজম সেক্টর সেখানে মোটামুটি আপনার ১৫০০ লোক যায়, আর তারপর হচ্ছে যে নন সিজনাল যে সেখানে মোটামুটি ৪,০০০ লোক যায়। দেখেন এখানে ভিসা রেশিও অ্যাভারেজ হচ্ছে যে এগ্রিকালচারের জন্য মোটামুটি 50%, অ্যান্ড ট্যুরিজম যে সেক্টর সেখানে মোটামুটি 49%, নন সিজনাল যে সেক্টরটা সেখানে মোটামুটি 54%। সো এখন অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে যে এতগুলা লোক ওইখানে গিয়েছেন, বাট প্রবলেমটা এখনই শুরু হয়ে যাচ্ছে, ধামাকাটা এবার শুরু হচ্ছে। সেটা কি? দেখেন, আমরা যে বলি যে ইটালির যে আই মিন নেপোলি শহর এটা একটা অঞ্চল, আই মিন ঢাকাতে যেরকম থাকে যে সেটা হচ্ছে ঢাকা, ধানমন্ডি, ঢাকা, গাজীপুর এরকম। সো এখানে কোম্পানি এটা হচ্ছে সেইখানকার একটা অঞ্চল, আই মিন একটা বিভাগ, তার আন্ডারে হচ্ছে নেপোলি। এইখানে দেখেন মোটামুটি ভিসা ইস্যু হয় আপনার মোটামুটি, আপনি যদি ধরেন পার্সেন্টেজ আকারে সেখানে মোটামুটি প্রত্যেকটা সেক্টরের জন্য ৩টা সেক্টর, সেখানে 5%, 6%, আই মিন এইভাবে ৫,০০০, ৬,০০০, ৭,০০০ কোটা। বাট ২০২৩ সালে জাস্ট
কোম্পানিয়া ফুল যে কোম্পানিয়া শহরটা, সেখান থেকে আবেদন পড়ে হচ্ছে আপনার 1,57,000। সেখানে আবেদন পড়ার কথা ছিল 3টা সেক্টরে মোটামুটি 20,000 সামথিং। আর ইন টোটাল ইতালিতে আপনার মোটামুটি ভিসার জন্য আবেদন হয় 2,82,000। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেটা কি, যখন এইভাবে আবেদন শুরু হয় যে বড় বড় শহরগুলোতে, সো এইখানে আমাদের বাংলাদেশিদের একটা লাভ। তারা কি, তারা 2 নাম্বার ভাবে নুলস্তা দিয়ে দিচ্ছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে, বিজনেস শুরু করে দিচ্ছে। সেখানে লাভ কার হচ্ছে? আমার বাংলাদেশের থেকে যারা এইসব বিজনেস করতেছেন, লোক প্রেরণ করতেছেন, তাদের। ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ইটালিয়ান গভর্নমেন্ট এবং ইটালির যে সেক্টরগুলো সেখানে, এবং আমরা যারা যাচ্ছি তারা। আপনি চিন্তা করতে পারেন, যেখানে মানে 20,000 কোঠা, সেখানে 1,57,000 মানুষের আবেদন হয়। আপনি চিন্তা করেন জিনিসটা একবার। একদম বার্নিং ইস্যু। মেলানি সরকার একদম খুব কঠোর পদক্ষেপ নিচ্ছে। সে বিষয়ে পরে আসা যাক। এবার আসি, দেখেন সবকিছুই ঠিক আছে, আবেদন হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক লোকই যাচ্ছে, বাট সবচেয়ে যে বড় প্রবলেমটা সেটা হচ্ছে যাওয়ার পরে বাড়তেছে। আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে যাচ্ছেন, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাত্র 2% লোক ইটালিতে যাওয়ার পর তারা কাজে যোগ দিচ্ছে। চিন্তা করা যায়, আই মিন 100 জন যদি যায়, সেখানে মাত্র 3 জন লোক কাজে যোগ দিচ্ছে। আর বাদ বাকি লোক কেউ হয়তোবা ভিসার মেয়াদ শেষ হলে অন্য দেশে চলে যাচ্ছে বা অ্যাজাইলম করতেছে। সো সবকিছু মিলিয়ে মেলানি সরকার এই জিনিসটা এখন আর নিতে পারছে না। তারা ইনভেস্টিগেশন করার জন্য তারা একটা মিটিং করে, এবং মিটিংয়ে তারা একটা ডিসিশনে আসে। সেটা হচ্ছে মেলানি সরকার তার সকল মন্ত্রী পরিষদ নিয়ে কালকে একটা মিটিং করে। সেই মিটিংয়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়, সেটা হচ্ছে বসিফিনি ল তারা অ্যাপ্লাই করবে। সেই জিনিসটা কি, বসিফিনি লটা কি, এটা এবার আমি আপনাদেরকে বলবো। তার আগে বলে নেই, ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আসা যাক বসিফিনি ল যে জিনিসটা, সেটা দেখেন। এটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়। বসিফিনি লটা কি, সেটা হচ্ছে যে রেসিডেন্ট পারমিট ব্যতীত যেই সকল লোক ইতালিতে রাস্তাঘাটে হোক, বাইরে হোক, যে যেখানেই থাকুক না কেন, পাওয়া গেলে তাদেরকে বর্ডারের বাইরে দিয়ে দেওয়া হবে, বা তাদের দেশে ফেরত দেওয়া হবে, বা ডিটেনশন সেন্টারে রেখে 2-4-6 মাস বা 2-4-1 বছর রেখে তাদেরকে স্ব দেশে প্রেরণ করে দিবে। দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী, আই মিন গভর্নমেন্ট, তারা যদি এতটা কঠোর হয়, তাহলে মানে কি পরিমাণ রেগে গেলে, ফেড আপ হয়ে গেলে একটা দেশের গভর্নমেন্ট, আই মিন ইউরোপীয়, আপনারা সবাই জানেন মানবতার দেশ হচ্ছে ইউরোপ, সেই সব ইউরোপের মানবতার দেশের গভর্নমেন্টরা কি পরিমাণ ফেড আপ হলে তারা এরকম একটা সিদ্ধান্তে আসতে উপনীত হয়। তারা কেন এখন এই সিদ্ধান্তটা নিচ্ছে, বসিফিনি লটা তারা কেন অ্যাপ্লাই করতে চাচ্ছে? তার রিজন হচ্ছে, আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের ভিএফএস গ্লোবালের আন্দোলন চলছে। আমরা ঢালাওভাবে আন্দোলন করছি এবং ইতালি এম্বাসির সামনে গিয়ে আমরা মানববন্ধন করছি। তারপর ইতালিয়ান এম্বাসি থেকে এসে আমাদেরকে বোঝানো হয়েছে যে এইখানে মোটামুটি বাংলাদেশ থেকে 14 থেকে 15,000 ইউরোতে ভুয়া নুলস্তার বিজনেস করা হয়। এবং এই খবরটা পাওয়ার পরে আমাদের বাংলাদেশের মিডিয়ারা খুব সুন্দর করে ফলপ্রসূ করে প্রচার করেছে, এবং ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলা, আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো, সবখানেই তারা খুব ভালোভাবে এটা প্রচার করে দিয়েছেন। সেই জিনিসটা ইতালিয়ান গভর্নমেন্টের নজরেও আসছে যে ইতালি থেকে বাংলাদেশে ভুয়া নুলস্তার বিজনেস হয়, সেটা এই অ্যামাউন্টের উপরে। এটা একটা ইললিগেল বিজনেস। সো এই ব্যাপারে তারা কঠোরভাবে সিদ্ধান্ত নেয় এখন, যে যারা এইসব ভাবে এইখানে আসবেন তাদেরকে এই বসিফিনি লর মাধ্যমে ইতালি থেকে বের করে দেওয়া হবে। প্রয়োজন হলে তারা আপনাদের পায়ের ফিঙ্গার, নাকের ফিঙ্গার সবকিছু নিতেও বাধ্য। তাহলে বুঝেন যে ইটালিয়ান গভর্নমেন্ট কতটা ফেড আপ বাংলাদেশের উপর। দেখেন, তারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, বৈধভাবে আমরা এখানে আসি, ইতালিতে এসে কাজবাজ করব, বাট আমরা সেই সাজানো বাগানটাকে নিজের হাতে নষ্ট করে দিয়েছি। এবার আসি যে আপনারা হয়তোবা অনেকেই ভাবতেছেন যে আপনারা ইতালিতে আসবেন, আসার পরে আপনারা এখানে না থেকে অন্য দেশে মুভ করবেন। ভাই, আপনি যে ইতালিতে আসলেন, বৈধভাবে আপনি আসলেন, এয়ারপোর্টের মাধ্যমে আপনি আসলেন, আপনার ফিঙ্গারটা এয়ারপোর্টে রয়ে গেল, দেন আপনারা কি করতেছেন?
আপনারা মালিক খুঁজে পাচ্ছেন না, তারপর আপনারা কেউ অ্যাজাইলম করতেছেন, কেউ রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন, কেউ বা আপনার মামা খালা চাচা যারা অন্যান্য ইউরোপের দেশে থাকে সেখানে চলে যাচ্ছেন। দেখেন ভাইয়া, আমি আপনাদেরকে আর কিভাবে বোঝাবো, আপনি ইতালিতে বৈধভাবে আসলেন এয়ারপোর্টে ফিঙ্গার দিয়ে, তারপর আপনি ফ্রান্সে চলে যাচ্ছেন, আপনি পর্তুগাল চলে যাচ্ছেন, তারপর আপনি জার্মানিতে চলে যাচ্ছেন, যে সেখানে আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতেছেন, বাট আপনার যে ফিঙ্গারটা থেকে গেল ইতালিতে, সেটা ডাবলিং প্রসেসের মাধ্যমে আপনি অন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশে যাচ্ছেন সেইখানে আপনার এটা শো করতেছে, তো ওইখানেও আপনি আর কোনো কাজ করতে পারতেছেন না। সো ভাইয়া, এখানে আমি আপনাদের দোষ বলবো না যে সেটা আমাদের জন্য বা আপনাদের গাফিলতির জন্য হচ্ছে, না, এখানে প্রবলেমটা হচ্ছে দালাল যারা মধ্যস্থতাকারী, তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, ইতালির এই অবস্থা। সো আমি বলবো যে যারা নতুন করে যেতে চাচ্ছেন, হ্যাঁ এখনো অপরচুনিটি আছে, তারা এই ব্যাপারে কথা বলতেছে, যারা বৈধভাবে আসতে চায় তারা এটাকে ঠেকানোর জন্য, আপনারা জানেন যে ইতালিতে লাস্ট 6 মাসে যে যত অবৈধ অভিবাসন প্রত্যাশী ঢুকেছে তার ভিতরে বাংলাদেশের স্থান সবচেয়ে প্রথম। আপনারা জানেন যে এখন যারা ইতালিতে অবৈধভাবে আসবে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে বলবো পরিশেষে যে দেখেন, ইতালির গভর্নমেন্ট বাংলাদেশের উপর মোটামুটি এখন ফেড আপ। সো তার জন্য আপনি যদি ইতালি আসতে চান, অবশ্যই আপনি আপনার পরিচিত কোনো লোকজন বা এজেন্সি বা থার্ড পার্টি যারা আপনার ভালো মনে হয় এবং খুব কাছের, আপনারা তাদের মাধ্যমে আসেন। এখনো বলা যাচ্ছে না যে অদূর ভবিষ্যতে ইতালির রাস্তাটা একেবারেই বন্ধ করে দিবে কিনা, বাট দোয়া করি সবার জন্য যাতে এরকম কোনো কিছু না হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখাবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের সবার মনের আশা পূর্ণ করে। আসসালামু আলাইকুম।